সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, যেখানে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং এক ব্যাপক তরুণ প্রজন্ম নির্ভর আন্দোলন দেশটিকে নাড়িয়ে দিয়েছে, আপাত দৃষ্টিতে যেন নেপালের অভ্যন্তরীণ ঘটনা। কিন্তু ভারতের জন্য এটি কেবল প্রতিবেশীর রাজনৈতিক সংকট নয়, বরং এক গভীর কৌশলগত সতর্কবার্তা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জটিলতায় নেপাল একটি সংবেদনশীল অবস্থানে দাঁড়িয়ে আছে, আর সেখানকার এই বিদ্রোহ ভারতের নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক প্রভাবের জন্য অতি গুরুত্বপূর্ণ। এদিকে নেপালের মতোই ভারতের পূর্ব প্রতিবেশী বাংলাদেশেও বড় এক রাজনৈতিক ভূমিকম্প ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ব্যাপক বিজয় অর্জন করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথমবার কোনো ইসলামপন্থী সংগঠন ডাকসুর নিয়ন্ত্রণ নিল। অনেক ভারতীয় সংবাদ মাধ্যমে এটি হয়তো খুব ছোট খবর হিসেবে এসেছে, কিন্তু বাস্তবে এটি এক ভয়ঙ্কর ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতির নতুন মোড়। নেপালের জেনজি বিদ্রোহ এবং ডাকসুতে শিবিরের ভূমিধস বিজয় নিয়ে ভারতীয় রাজনীতিবিদ, লেখক, প্রাক্তন কূটনীতিক শশী থারুরের মন্তব্য প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। আন্দোলনের সূচনা হয় মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে আন্দোলনের গভীরে ছিল দীর্ঘদিনের হতাশা, দুর্নীতি, স্বজনপ্রীতি, ব্যর্থ শাসন ব্যবস্থা এবং চাকরির সংকট। বছরের পর বছর ধরে কয়েকজন নেতা ক্ষমতার পালাবদল খেলেছেন, অথচ জনগণের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। উচ্চ বেকারত্ব, দারিদ্র্য, সীমিত উন্নয়ন এবং বিদেশে কর্মসংস্থানের জন্য যুব অভিবাসন নেপালের তরুণদের ভেতরে এক গভীর ক্ষোভ জমা করেছে। তাই একটি সাধারণ নীতিগত সিদ্ধান্তই শেষ পর্যন্ত একটা জেনারেশনাল রাজনৈতিক বিস্ফোরণে রূপ নেয়। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ে। বলা হয় বহিরাগত কিছু দুষ্কৃতিকারী এতে জড়িয়ে পড়েছিল। সেনাবাহিনী কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তবে রাষ্ট্রপতির ভূমিকা ছিল প্রায় অনুপস্থিত, যা জনগণের মধ্যে আরও হতাশা তৈরি করে। এই ঘটনাগুলো শুধু নেপাল নয়, বাংলাদেশের ছাত্র বিদ্রোহ বা শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের প্রতিবিম্ব হিসেবে দেখা যেতে পারে। বারবার একই চিত্র: দুর্নীতিগ্রস্ত রাজনীতি, জনবিচ্ছিন্ন নেতৃত্ব এবং তরুণ প্রজন্মের এক বিকল্প খোঁজার সংগ্রাম। ভারতের জন্য বড় প্রশ্ন হলো, দীর্ঘদিন ধরে যেসব পুরনো রাজনৈতিক নেতাদের সঙ্গে দিল্লি সম্পর্ক রক্ষা করে এসেছে, তারা এখন জনগণের আস্থা হারাচ্ছে। নতুন প্রজন্ম এমন নেতৃত্ব চায় যারা অতীতের ব্যর্থতার ভার বহন করছে না। ভারতের দুশ্চিন্তা এখানেই শেষ নয়। খোলা সীমান্ত ভারতের জন্য যেমন সুবিধা, তেমনি ঝুঁকিও। নেপালের অস্থিরতা মাদক, অস্ত্র ও মানব পাচার বাড়াতে পারে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এই সুযোগে সক্রিয় হতে পারে। তাই সীমান্তে নজরদারি জোরদার করা জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে সীমান্ত অল্প সময়ের জন্য বন্ধ করা হলেও এখন আবার খোলা হয়েছে, তবে কঠোর নজরদারি চালু আছে। অন্যদিকে চীনের প্রভাব ক্রমাগত বাড়ছে। নেপালের ভেতরে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এবং অবকাঠামো প্রকল্পের মাধ্যমে জায়গা দখল করছে। ভারত যেখানে জনগণের চোখে পুরনো প্রভাবশালী শক্তি হিসেবে কিছুটা অগ্রাহ্য হচ্ছে, সেখানে চীন সক্রিয়ভাবে বিকল্প সহযোগী হয়ে উঠছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, নেপালের তরুণ আন্দোলনকারীরা ভারতের হস্তক্ষেপ যেমন চায় না, তেমনি চীনের প্রভাবকেও সন্দেহের চোখে দেখে। কিছু ভারতীয় বিশ্লেষক এই আন্দোলনকে পশ্চিমা ষড়যন্ত্র বা কালার রিভলিউশনের অংশ হিসেবে দেখাতে চাইছেন। তারা বলছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা অন্যত্র যে আন্দোলনগুলো হয়েছে তার সঙ্গে নেপালের ঘটনাগুলো আশ্চর্যজনকভাবে মিলে যায়। তবে শশী থারুর এ তত্ত্বে আস্থা রাখছেন না। তিনি মনে করেন, পৃথিবীর ঘটনা প্রবাহ অনেক সময় আকস্মিক ও এলোমেলো। সবকিছুকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই প্রেক্ষাপটে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কের নিয়োগ
উল্লেখযোগ্য। ৭৩ বছর বয়সী এই নারী একসময়ের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য তিনি পরিচিত। তার শিক্ষা ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে। তার জীবন কাহিনী গণতন্ত্র ও রাজতন্ত্র বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং সবাই তাকে এক বিশ্বাসযোগ্য চরিত্রে পরিণত করেছে। ফলে এটি যে কোনো পশ্চিমা কৌশলগত প্লট নয়, বরং নেপালের নিজস্ব রাজনৈতিক বাস্তবতার ফলাফল, তা স্পষ্ট হয়। তবে ভারতের জন্য চ্যালেঞ্জ রয়ে গেছে। নেপালে চলমান অস্থিরতা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক প্রকল্পগুলো, বিশেষ করে জলবিদ্যুৎ খাতকে প্রভাবিত করতে পারে। আরুন 3 বা ফুকট কর্ণালী প্রকল্প ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আন্দোলন এগুলোকে ঝুঁকিতে ফেলেছে। আরও গুরুতর বিষয় হলো, আন্দোলনের সময় প্রায় ৩৩,০০০ বন্দী জেল থেকে মুক্তি পেয়েছে, যাদের মধ্যে খুনি এবং ধর্ষকরাও আছে। তারা এখন সমাজে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার লুট করা অস্ত্র হাতে নিয়েছে। এটি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাহলে ভারতের করণীয় কি? প্রথমত, সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। অতীতে ২০১৫ সালের অঘোষিত সীমান্ত অবরোধের অভিজ্ঞতা ভারতের ভাবমূর্তি নষ্ট করেছিল। দ্বিতীয়ত, ভারতের সফট পাওয়ার বাড়াতে হবে। শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন ও জনবান্ধব প্রকল্পের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তৃতীয়ত, নেপালের তরুণ প্রজন্মের সঙ্গে সংলাপ বাড়ানো দরকার। তাদের চাহিদা ও হতাশা না বুঝে নীতি নিলে ভুল হবে। সবচেয়ে জরুরি হল সীমান্ত নিরাপত্তা জোরদার করা। নেপাল এখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ভারতকে অবশ্যই দীর্ঘমেয়াদী ও সূক্ষ্ম কূটনৈতিক কৌশল নিতে হবে, যাতে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ না করেও নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের আস্থা বজায় রাখা যায়। বাংলাদেশের ডাকসু নির্বাচনে শিবির উত্থানকেও শশী থারুর দেখছেন ভারতের উদ্বেগ হিসেবে। তিনি মনে করেন, ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতি নয়, বরং দেশের জাতীয় রাজনীতির বারোমিটার। ইতিহাসে দেখা গেছে, ডাকসুতে যারা প্রভাবশালী হয় তারাই পরে জাতীয় রাজনীতিতে ছাপ ফেলে। তাই শিবিরের এ বিজয় মূলত জনমনে প্রচলিত দুই বড় শক্তি আওয়ামী লীগ ও বিএনপির প্রতি তীব্র হতাশার প্রতিফলন। বছরের পর বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একাধিপত্যমূলক শাসন চালিয়েছে। দুর্নীতি, দমননীতি এবং নির্বাচনে কারচুপির অভিযোগে দলটি জনগণের আস্থা হারিয়েছে। ২০২৪ সালের ছাত্র বিদ্রোহের পর শেখ হাসিনার পতন ঘটে, আর তার দল কার্যত নিষিদ্ধ হয়। বিএনপিও দুর্বল, খালেদা জিয়া অচল, আর লন্ডনে থাকা নেতৃত্ব জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন। ফলে তৈরি হয়েছে এক রাজনৈতিক শূন্যতা। এই শূন্যতা কাজে লাগাচ্ছে জামাতে ইসলামী। দীর্ঘদিন দমন-পীড়নের শিকার হওয়ার পর তারা পরিষ্কার ইমেজ নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা জামাতকে অতীতের অপরাধী শক্তি হিসেবে নয়, বরং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। এর ফলে ইসলামপন্থীরা নতুন করে উত্থানের সুযোগ পাচ্ছে। ভারতের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। আওয়ামী লীগ এতে অংশ নিতে পারবে না। বিএনপি দুর্বল, ফলে জামাত শিবির এক শক্তিশালী অবস্থানে পৌঁছে যেতে পারে। যদি তারা সরকার গঠন করে বা কোয়ালিশনে বড় শক্তি হয়, তবে ভারতকে একটি সম্পূর্ণ নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে। প্রথমত, নিরাপত্তা হুমকি বাড়বে। জামাত অতীতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এবং তাদের আইডিওলজিক্যাল অবস্থান ভারতের বিপরীতে। আইএসআই এই সুযোগে সীমান্তে অস্থিরতা বাড়াতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা ও নিপীড়ন বাড়ার ঝুঁকি আছে। ইতিহাস বলছে, যখনই ইসলামপন্থীরা প্রভাবশালী হয়েছে, সংখ্যালঘুরা টার্গেট হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতীয় করণীয় নিয়ে শশী থারুর বলেন, ভারতকে প্রথমেই বাস্তববাদী হতে হবে। প্রতিবেশীর রাজনীতিকে সরাসরি নিয়ন্ত্রণ করার দিন শেষ। তবে সম্ভাব্য পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে। জামাতের সঙ্গেও যোগাযোগ চ্যানেল খোলা রাখা উচিত, যদিও তাদের আদর্শ ভারতের জন্য হুমকি। একই সঙ্গে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতকে এখন আর আওয়ামী লীগের উপর ভরসা করে বসে থাকা যাবে না। নতুন প্রজন্ম নতুন শক্তিগুলোর সঙ্গে
সম্পর্ক গড়ে তুলতে হবে। একই সঙ্গে উন্নয়ন সহযোগিতা, অর্থনীতি, জ্বালানি ও সংস্কৃতির মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। নেপাল ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের জন্য একই বার্তা বহন করে। প্রতিবেশী দেশের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলাচ্ছে। পুরনো রাজনৈতিক এলিটদের প্রভাব কমছে আর নতুন প্রজন্ম বিকল্প নেতৃত্ব চাইছে। ভারত যদি এই পরিবর্তন বুঝতে ব্যর্থ হয় তবে তার আঞ্চলিক প্রভাব কমে যাবে এবং নিরাপত্তা হুমকি বাড়বে। তাই ভারতের উচিত অতিরিক্ত হস্তক্ষেপ এড়িয়ে নির্লিপ্ত না থেকে এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা। অর্থনৈতিক সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, সাংস্কৃতিক সম্পর্ক এবং নতুন প্রজন্মের সঙ্গে সংলাপই হবে ভারতের সফল কৌশলের চাবিকাঠি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।